সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে। যদিও গতকাল হাইকোর্টে একটি রিট আবেদনের জের ধরে নির্বাচন স্থগিতের আদেশ আসে, সেই আদেশের উপর আবার চেম্বার আদালত স্থগিতাদেশ দেয়। আগামীকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে আলোচনা করতে আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী শেখ তাসনিম ইমরোজ ইমি। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো ইমি তো সরাসরি নির্বাচনের সাথে জড়িত এবং সহসভাপতি প্রার্থী। যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনিই হবেন ডাকসুর মূল ব্যক্তি। তো আপনার কাছে আমি পরে আসছি। প্রথমেই আজিজুল বারী হেলাল, আপনার কাছে জানতে চাই, আপনি ছাত্রদলের সভাপতি ছিলেন, তো ছাত্র রাজনীতি থেকেই উঠে আসা মানুষ আপনি। তো যদিও আপনার সময়ে ডাকসু নির্বাচন হয়নি, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছি, তখনও আমরা আনফরচুনেটলি ডাকসু নির্বাচন পাইনি। আমাদের আশেপাশে কখন হয়েছে আমরা জানিও না। হ্যাঁ, তো আপনার কাছে জানতে চাই যে নিশ্চয়ই আপনি নির্বাচনের গতি প্রকৃতি ফলো করছেন, কেমন মনে হচ্ছে ডাকসু নির্বাচন? আমি যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমি ডাকসু নির্বাচন পাইছি। দুঃখিত। 89 এদের ডাকসু এবং 90 ডাকসু, এই দুইটা আমরা প্রতিদ্বন্দ্বিতাও করছি। এবং 89-এর ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্র দল, আমি যে সংগঠন করতাম, সেই সংগঠন ডাকসুতে কয়েক ভোটে সামান্য কিছু ভোটে ফেল করলেও হলগুলোতে আমরা ভালো রেজাল্ট করেছিলাম। তখন ছাত্র দলের প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্র সংগ্রাম পরিষদ। এবং পরবর্তী 90-এর ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্র দলের আপনার ডাকসুতে এবং হল সংসদে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল। এবং তার ফলে পরবর্তীতে ডাকসুর নেতৃত্বে যে সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল এবং স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। এরপরে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসে। তখন ক্যাম্পাসে 93 সালে 93-তে ডাকসু নির্বাচনে উদ্যোগ নেওয়া হয়। আমরা সবাই উদ্যোগ নিই, ফ্রন্টলাইনে যে ছাত্র নেতারা ছিল, এবং জাতীয়তাবাদী ছাত্রদল তার প্যানেলও ঘোষণা করে, রফিক, অ্যানি, সোহেল পরিষদ। এবং ছাত্রলীগের দুটো প্যানেল ছিল, দুটো গ্রুপ ছিল তখন, একটা হলো মন্টু গ্রুপ, একটা শেখ হাসিনা গ্রুপ। যারা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার কথা যারা শুনছে তারা জানবেন, একটা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড, একটা ছিল থার্ড ওয়ার্ল্ড, এরকম কি নাম ছিল। তো একটা গ্রুপ তাদের প্যানেল জমা দিয়েছিল, মূল ছাত্রলীগ শেখ হাসিনা সেটা জমা দিয়েছিল না। ফলে অন্য ছাত্র সংগঠনও আর নির্বাচনটা করেনি, অতএব ওই নির্বাচনও ভেস্তে গেল। আমি যখন ছাত্র দলের নেতৃত্বে ছিলাম তখনও আমরা ছাত্রলীগের সাথে আলোচনা করে ডাকসুর একটা সংলাপ আয়োজন করেছিলাম এবং ডাকসু নির্বাচনের কথা বলেছিলাম। কিন্তু তখন তৎকালীন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ওয়াজ নট ইন্টারেস্টেড। কিন্তু এরপর এইটুকু হলো আমি ডাকসু নির্বাচনের সাথে এইটুকু আমার সম্পর্ক। আর এরপরে 19 সালে যে ডাকসু নির্বাচন হলো, আমাদের ছাত্রদল সেটাই পার্টিসিপেট করেছিল, অনেক বাধা বিপদ। সেখানেও আমি অংশগ্রহণ করেছিলাম পিছন থেকে, মানে ছাত্রদলকে দেখভাল করবার জন্য। এবারের ডাকসু নির্বাচনটা আমাকে সরাসরি আমি দেখছি, যেহেতু ছাত্র রাজনীতি বাংলাদেশের ছাত্র রাজনীতির উপর দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের জাতীয় রাজনীতি। আপনি দেখবেন জাতীয় রাজনীতির কনটেক্সট, প্রেক্ষাপটটা ছাত্র রাজনীতির উপর তৈরি। ছাত্র রাজনীতি মানে ছাত্র আন্দোলন, আর সেই ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ জিনিস হলো, সৌন্দর্যের দিক হলো আপনার ডাকসু নির্বাচন, মানে ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু যেহেতু সবচেয়ে বড়, সেকেন্ড পার্লামেন্ট, মিনি পার্লামেন্ট, অনেক কথা বলা হয়, এবং ডাকসু নির্বাচন অনেক গুরুত্ব বহন করে। এবং এই রাজনৈতিক গুরুত্ব আছে, ছাত্রছাত্রীদের কাছে গুরুত্ব আছে, শিক্ষা, স্বাস্থ্য, আপনি বাংলাদেশের যে কোনো সেক্টরে একটা গুরুত্ব আছে ডাকসু। ডাকসু অনেক
ঐতিহাসিকভাবেই বয়ান তৈরি করতে, রাজনৈতিক বয়ান, এই অবস্থানটা তৈরি করেছে বাংলাদেশের জাতীয় জীবন, স্বাস্থ্যের বয়ান, পররাষ্ট্রনীতির বয়ান অনেক তৈরি করতে, ছাত্রদের একটা সম্মিলিত স্রোত সেখানে মিলিত হয়। কিন্তু আমি দেখলাম এই ডাকসু নির্বাচন এবার যে আমরা ঘোষণা করলো কর্তৃপক্ষ, আমরা সবাই সাধুবাদ জানিয়েছি। কিন্তু দেখবেন এই ডাকসু নির্বাচন ঘোষণা করলো, কিন্তু এর মধ্যে অনেক লুফলস রয়ে গেল, যে পরবর্তীতে ডাকসু নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যেমন একটা চ্যালেঞ্জ তো হলোই, হাইকোর্ট এটা রিট হলোই। তাহলে এই ফাঁক ফোকরগুলো আপনাদের এই ক্যাম্পাসের কর্তৃপক্ষ এরা কি ইচ্ছা করে করলো? যেমন আমি দেখলাম একটা নিয়ম করেছে যে নির্বাচনের আগে 7 দিন বন্ধ, এটা ডাকসুর ইতিহাসে নেই। আমি তো বললাম আমি 2টো ডাকসু নির্বাচনে নিজে কাজ করেছি, ভোট দিয়েছি, প্রার্থী হয়েছি, সুতরাং সেখানে ক্যাম্পাস আপনার নির্বাচনের দিন বন্ধ থাকে আর নির্বাচনের পরের দিন বন্ধ থাকে, কিন্তু ক্যাম্পাস এবার 7টা দিন বন্ধ দিল। এর ফলে একাডেমিক কার্যক্রম বন্ধ। তার মানে কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা বাইরে থাকে, হলে থাকে, এরা এত বড় লম্বা গ্যাপ পেয়ে অনেক কিন্তু বাড়ি চলে যায়, অনেকে আউটিংয়ে যায়, ট্রাভেলিংয়ে যায়, তাই না? যেহেতু অনেকদিন ডাকসু নির্বাচন হয় না, এই ডাকসু সম্বন্ধে আইডিয়াও তাদের কম। তো বিশ্ববিদ্যালয় যদি উৎসবমুখর পরিবেশে তৈরি করতে চায়, উনি এই কাজটা করলেন কেন? আমার এই একটা বক্তব্য। আর একটা দেখলাম আমি ফলো করছি ডাকসু নির্বাচন, যে ছাত্রছাত্রীদের সমস্ত পাওনা পরিশোধ করে আপনার হলের কার্ড নবায়ন না করলে ভোট দিতে হবে না। এটাও কিন্তু ডাকসুতে ছিল। ডাকসুতে হলো আপনি যদি কার্ড থাকে, ঢাকা বিশ্বের আইডি কার্ড থাকে, এবং আপনি যদি ভোটার লিস্টে নাম থাকে, তাইলে আপনি ভোট দিতে পারবেন। ভোটার লিস্টে নাম থাকতে হবে এবং আপনার কাছে ওই কার্ডটা থাকতে হবে। কিন্তু ওই কার্ড নবায়ন মানে সমস্ত ডিউজ ফিজ জমা দেওয়া হয়েছে কিনা এটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা জানি পরীক্ষা দেওয়ার সময় ইম্পর্টেন্ট। আমি যখন ফাইনাল পরীক্ষাটা দিব, কোর্স আমাদের সময় কোর্স ফাইনাল, এখন হলো সেমিস্টার ফাইনাল, তখন আমার সমস্ত টাকা পয়সা দিয়ে আমাকে পরীক্ষা দিতে হয়। কিন্তু হঠাৎ করে দেখলাম আপনার এই ডাকসু নির্বাচনের আগে টাকা পয়সা দিতে হবে। এটা কোন মতলববাজি থেকে শুরু হয়েছে? কোনো একটা বিশেষ ছাত্র সংগঠনকে বা কোনো একটা বিশেষ রাজনৈতিক বয়ানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড় করানোর জন্য কি এটা দাঁড় করানো হয়েছে? কারণ আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রীবন্ধের এই যে একজন ছাত্রীকে তার ড্রেস কোড নিয়ে আপনার খুব অপমান করলো একজন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা কর্মচারী, সেইটার তো বিচার হলোই না, বরঞ্চ ওই কর্মকর্তাকে জেল থেকে কর্তৃপক্ষ ছাড়িয়ে আনার জন্য তদবিরও করলো। সেজন্য আমার এই সমস্ত ঘটনা, এবং এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আমলেই এই বিশ্ববিদ্যালয়ে 2টির মতো হত্যাকাণ্ড হয়েছে। একটা এফএস হলে, ফজলুল হলে আমি হলে ছাত্র ছিলাম, আর একটা হলো এই আপনার সোহরাওয়ার্দী উদ্যানে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা রাত্রেবেলা স্লোগান দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলকে লক্ষ্য করে, মানে অশ্লীল অশ্রাব্য ভাষায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বিকার। তো এখন আমার এই সমস্ত ঘটনায় মনে হয় কোনো একটা ছাত্র সংগঠনকে বা রাজনৈতিক বয়ানকে তারা কি প্যাট্রোনাইজ করছে। তারপরেও আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু মুক্ত বুদ্ধি এবং মুক্ত বুদ্ধির চর্চার কেন্দ্র ঢাকা বিষয়, তারা অবশ্যই এই ডাকসু নির্বাচনকে স্বাগত জানিয়ে এবং এই ডাকসু নির্বাচনে অবশ্যই দেশ এবং জাতির পক্ষে যেটা, শিক্ষার পক্ষে যেটা যাবে, শিক্ষার পরিবেশের স্বার্থে যেটা যাবে, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে সভ্যতার সন্তান, এই বাংলাদেশের এই বদ্বীপের যে সভ্যতা, তার সন্তান হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ফ্ললেস এবং একটা চকচকে সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, জ্ঞানে এবং বিজ্ঞানে থাকবে, সেই সিদ্ধান্তটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিবে। জি, ধন্যবাদ। আমি একটু শেখ তাসনিম আফরোজিমি, প্রতিরোধ পর্ষদ মনোনীত ডাকসু ভিপি প্রার্থী, আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু নিজেই প্রার্থী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার মূল্যায়নটা কি বর্তমান নির্বাচনের পরিবেশ নিয়ে, ডাকসু নির্বাচনের? আসলে এই মুহূর্তে যে কথা বলছি, আজকে নীলফামারীতে একজন শ্রমিককে গুলি করে মেরে ফেলা হয়েছে। এর আগে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে রক্ত ঝরলো, বাকৃবিতে রক্ত ঝরলো। এখন কথা হচ্ছে মানে ডাকসুতে আপনি মানে আমাদের ইউনিভার্সিটিতে দেখবেন সবসময় সাংবাদিকরা অ্যাসাইন্ড আছেন,
কিন্তু এই ব্যাপারগুলো সেভাবে মিডিয়া আসছে কিনা। এখন কথা হচ্ছে, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার জন্য এই রাষ্ট্রীয় কাঠামো কেন আমাকে গিলটি ফিল করাবে? কেন আমার মনে হবে যে আমার চাইতে যে মানুষটা আজকে গুলি খেয়ে মরে গেলেন বকেয়া বেতনের দাবিতে, তার আজকে বেশি প্রায়োরিটিতে আসা উচিত ছিল? এবং পরিবেশের কথা যদি বলেন, আপনি হচ্ছে এই যে নির্বাচন স্থগিত এবং তা নিয়ে যে নাটকের সূচনা, এবং আমার মনে হয় জাস্ট মানে ডাকসুর একটা হাইপ আছে দেখে এই হাইপের মাধ্যমে রাষ্ট্র যে তার অবহেলাগুলো এবং শ্রমিকের প্রতি যে অন্যায্যতাগুলো প্রকাশ করছে বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সবার প্রথমে এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং এর জবাবদিহি তা দাবি করি। এবং পরিবেশের কথা যদি বলেন, 19 সালে যেহেতু আমি শামসুন্নাহার হলে পুরো প্যানেল সহ বিজয়ী হয়েছিলাম স্বতন্ত্রভাবে, আমার 2টা ইলেকশন তো দেখার আছে। আমি যদি কম্পারিজন করি, 19 সালে শুধু হচ্ছে ছাত্রলীগ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করত। এবার আমরা দেখছি সব প্যানেল একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লাগাচ্ছে যে কে কিভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারে। আমরা একটা কোনো সিঙ্গেল প্রতিরোধ পর্ষদ, সিঙ্গেল কোনো আচরণবিধি লঙ্ঘন করি নাই। সেই কারণে যেটা হয়েছে, আমরা এই যে প্রচারণার যে মাঠে, সেক্ষেত্রে আমরা পিছিয়ে গিয়েছি। এমনও হয়েছে যে আমাদের পুরো প্যানেলের যে নির্বাচনী খরচ, কোনো প্যানেলের হয়তো জাস্ট মানে কি বলবো যে প্রচারণা বা হচ্ছে মানে কি পিআর টিমের খরচই তার চেয়ে কয়েক গুণ বেশি। তো এই যে একটা ভারসাম্যহীন অবস্থা, আপনি যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, এবং নারীদের যে অবস্থা, অনলাইনে যেভাবে নারীদেরকে হ্যারাস করা হচ্ছে, বুলি করা হচ্ছে, এবং মানে এমন একটা মানে যদি নারীদের অবস্থান বা নারীদের মূল্যায়ন এরকম না হতো, জুলাইতে তো ইতোমধ্যে জুলাইয়ের মেয়েরা হতাশ হয়ে অনেকে ঘরে ফিরে গেছে। যদি নারীদের জন্য দেশটা আরেকটু নিরাপদ হতো, অনেক যোগ্য নারী প্রার্থী আপনারা আরো পেতেন। কারণ এই যে অনলাইনে হ্যারাসমেন্ট, সাইবার বুলিং, হেলাল ভাই যেটি বললেন যে হচ্ছে একজন আমাদের ছাত্রীকে নিপীড়ন করে তাকে আবার ফুলের মালা দিয়ে, তো এই ঝামেলার মধ্যে না অনেক নেতৃত্ব গুণাবলী সম্পন্ন মেয়েরা আসতে চায় না। তারা খুবই যোগ্য, কিন্তু তারা এইসব ঝামেলা, এমনকি মানে আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি কিন্তু মানে একটা হলে নির্বাচিত ভিপি ছিলাম, এবং তারপরে দেশের আরো কিছু, তো 19 সাল থেকে এই পর্যন্ত বেশ অনেক চড়াই উতরাই গেছে। একটা পর্যায়ে আমি নিজেও হাঁপায়ে গেছিলাম, আর কত, এর তো কোনো শেষ নাই। তো এই যে ধরেন যে আমি যদি বলি, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার তো সেই ব্যাকআপটা নাই। এখন কথা হচ্ছে, আমার ব্যাকআপ নাই দেখে আমার একটা টাইমে থেমে যেতে বাধ্য হতে হয়েছে। আমি একজন মেয়ে মানুষ। তো এই যে একজন নারীর জন্য রাজনৈতিক অঙ্গন শুধু ডাকসু বলে কথা না, পুরো বাংলাদেশের রাজনীতিতে আপনি দেখবেন যে স্ট্রং ব্যাকআপ ছাড়া আপনি সেলফ মেড কয়টা নারী নেতৃত্ব আপনি পাচ্ছেন। তো এটা আমার মনে হয় যে পুরো বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং বাংলাদেশ যে রাষ্ট্র, পুরা মানে আমি সবাইকে এই ব্যর্থতার দায়টা আমি দিতে চাই। এবং বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা, সেই রাজনৈতিক অস্থিরতার আসলে প্রতিফলনই আপনি ডাকসুতে দেখছেন, এবং সেই রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন আপনি দেখছেন চিটাগাং ইউনিভার্সিটিতে, বাকৃবিতে দেখছেন, এবং এই অস্থিরতার কারণে শ্রমিক গুলি খাচ্ছে, কিন্তু ঠিকই দেশ থেকে কোটি কোটি টাকা এখনো পাচার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি ব্যবস্থা, মানে প্রশাসনের যে বা নির্বাচনের যে পরিচালনা পর্ষদ আছে, যারা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে আছেন, তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন, তাদের কার্যক্রম? আমরা আমাদের কিছু সিরিয়াস কনসার্ন আমরা জানাতে গিয়েছিলাম কমিশনে। আমরা লিখিতভাবে আমাদের অভিযোগ, নির্বাচনের আচরণবিধি, এবং আমরা চেয়েছিলাম যে হচ্ছে ভোট কেন্দ্র বাড়ানো হোক। কারণ 19 সালে 19টা ভোট কেন্দ্র থাকার পরেও কিন্তু লাইন জ্যামিং হয়েছে সেখানে, এবার ভোট কেন্দ্র মাত্র 8টা। আপনি সংকটটা বুঝেন। তারপরে হচ্ছে আমরা আরো কিছু সমস্যার কথা বলেছিলাম, নারীদের যে সাইবার হ্যারাসমেন্ট হচ্ছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে হচ্ছে এগুলোর কি কোনো জবাব আপনারা পেয়েছেন? কোনো জবাব, একটা কোনো সিঙ্গেল জবাব, কোনো সিঙ্গেল ব্যবস্থা আমরা পাইনি। আপনারা যে অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছেন, একটু আগে আইজুল বারী হেলালও কিছু অভিযোগের কথা বলছিলেন যে এরকম কিছু ফাঁক রয়ে গেছে, যে জায়গা দিয়ে অনিয়মের সুযোগ আছে। তো সেটি নিশ্চয়ই প্রার্থী হিসেবে ওনার থেকে আপনারা আরও ভালো জানেন। তো সেই পয়েন্টগুলো কি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছেন? জি, আমরা এই ব্যাপারে কথা বলেছি, এবং আমরা যখন আসলে ওনাদের সাথে কথা বলতে যাই, ওনারা বারবার করে আমাদেরকে আশ্বস্ত করেন আমরা ব্যবস্থা নেব, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু আসলে এটার কোনো ধরেন যে অ্যাকশন আমরা দেখতে পাই না। আমরা শুধু মানে আশ্বাসের ফাঁকা বলেই দেখতে পাই। কিন্তু সেটা একবার নিশ্চয় বলেছেন, রিপিটেডলি করা হলে তো নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নেওয়া যায়। ধরেন যে ইলেকশনের আছে মাত্র 6 দিন, এখন আমরা মানে কোনটা করব, আমাদের মানে প্রচারণারও তো একটা ব্যাপার আছে, বা আমাদের সবারই আসলে এখন ব্যস্ততা, সবকিছু মিলিয়ে। তারপরে আমরা আমাদের জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করছি প্রশাসনের সাথে একটা যোগাযোগ মেনটেন করার, এবং তাদেরকে এই তাগাদাটা দেওয়ার যেন তারা তাদের দায়িত্বটি সুষ্ঠুভাবে পালন করে। জি, গতকাল একটি ঘটনা ঘটেছে। গতকাল মানে আসলে সোমবার
সোমবার এই নির্বাচনকে কেন্দ্র করে আমি প্রোগ্রামের শুরুতেই উল্লেখ করেছিলাম যে আদালতে একটি বিষয় গিয়েছিল এবং আদালতে যিনি রিটটি দায়ের করেছিলেন তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ফেসবুকে খুব নোংরা একটি হুমকি দিয়েছেন, যেটি নিয়ে আসলে গতকালকে এবং আজকে সারাদিনই বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হয়েছে এবং আজকের বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি তদন্ত কমিটিও গঠন করেছে, একটি প্রক্টরের কার্যালয় থেকে আরেকটি নির্বাচন পরিচালনা পর্ষদের পক্ষ থেকে। তো আপনি কি মনে করছেন যে এই হুমকির বিরুদ্ধে গত 2 দিনেও আসলে ওই ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম হুমকি আমার মনে পড়ে না কখনো এসেছিল কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে? আসলে আমি যেটা বলছিলাম যে দেশের যে অস্থিরতা, রাজনৈতিক যে অস্থিরতা কিংবা যে নারীদের নিরাপত্তার যে ব্যাপারটা, এখন কথা হচ্ছে যে লোকালয়ে যখন আগুন লাগে দেবালয় তো সেটা এড়ায় না। আমি মার্চের 8 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত শাহবাগে পড়েছিলাম, লাগাতার একটা অবস্থান করেছি দেশ জুড়ে নারীদের যেই নিপীড়ন নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে, কন্যা শিশুদের বিরুদ্ধে আমি আমার 5 দফা একটা দাবি দিয়েছিলাম। কিন্তু আসলে মানে মাননীয় একজন উপদেষ্টা মহোদয় এসে আমাকে আশ্বস্ত করে গিয়েছিলেন যে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেবেন এবং সেই কারণে আমি উঠেছিলাম, না হলে হয়তো আমি উঠতাম না। তো তারপরেও আসলে ধরেন যে নারীদের নিরাপত্তা বলেন বা নারী নির্যাতন বলেন সেটি থেমে নেই এবং আপনার সাথে আমি এই ব্যাপারে পুরোপুরি একমত যে আসলে এই রকম বাজেভাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউকে আমি আমার স্মরণকালে আসলে এত নোংরা মানে ওপেন এত নোংরা হুমকি দিতে দেখিনি এবং এটা আমার জন্য খুব পরিতাপের বিষয় যে সে আমারই ডিপার্টমেন্টের জুনিয়র সমাজবিজ্ঞান বিভাগের। এখন কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় মানে যদি চায় যে তারা এইভাবে একটা বিশেষ দলকে বারবার সুবিধা দিবেন কিংবা আপনি নির্বাচনী মাঠে বলেন বা যে কোনো কাজে, তাহলে আসলে আমরা বলবো যে আমাদের পক্ষে তখন তীব্র প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো অপশন থাকবে না এবং আমরা আশা করব যে আমাদের এই তীব্র প্রতিরোধ এবং প্রশাসনকে অসহযোগিতামূলক একটা আচরণের দিকে প্রশাসন আমাদেরকে ঠেলে দিবে না। কিন্তু আপনি যে বললেন যে একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে, এটিকে আসলে কোন দল বলা যাবে? বিশেষ দলই বলি, যেহেতু নানান রকম ধরেন যে অলরেডি যেহেতু গণধর্ষণের হুমকিও চলে আসছে, আমি নিজেও একজন নারী, তো সেক্ষেত্রে ধরেন যে এবং আমাকেও ক্রমাগত ছাত্রীরা যদি এইভাবে সুপারফিশিয়াল কথা বলে তাহলে কিন্তু বিপ্লবী হওয়া যাবে না, আন্দোলনও করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্পষ্ট উচ্চারণ করে, এই যে আমি একটু ইন্টারাপ্ট করছি, যে এই যে সাইবার বুলিং এর কথা যেটা বলা হলো যে রিট করেছে তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে, তো এটা ছাত্র শিবিরের একজন কর্মীরা সবাই জানে, ওনার বলতে ভয় করছে কেন? কিন্তু তুমি আবার বলছো, তুমি করে বলো, তুমি যে তোমার ছোট বোন, তুমি আবার বলছো যে এখনো টাকা পাচার হচ্ছে, তাই না? তথ্য থাকতে হবে তো, টাকা পাচার হয়েছে গত 17 বছর। এখন আমাদের দেশে অনেক সমস্যা থাকতে পারে, অন্তত আমরা এইখান থেকে পাচ্ছি যে ব্যাংকের টাকাগুলো ব্যাংকেই আছে, এগুলো জোয়ার কোটে মারা হচ্ছে না, বিদেশে কোনো জায়গায় মানি লন্ডারিং হচ্ছে না। আমি সেটা মিন করি না, আসলে ধরেন যে আমি বলছি দুর্নীতির যে অভিযোগগুলো আসছে সেটা বলেছিলাম। এই যে আপনার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি কি নিজে কানে শোনেননি? তিনি তো ছিলেন ওইখানে যখন বলা হয় ছাত্র দলের অমুক করি, ছাত্র দলের তমুক করি, এই ইমি তো শুনছে, তো সেগুলো তারা প্রতিবাদ করছে কেউ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এই কালচার থাকা উচিত? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদী কণ্ঠের একটা মিলন মেলা, প্রতিবাদী কণ্ঠের একটা ব্রিডিং গ্রাউন্ড। সেইখানে আমি একটা দেখি যে আপনি ইসলামের নাম বলে, ইসলামের দোহাই দিয়ে, একটা শান্তির ধর্ম, একটা বিখ্যাত ধর্ম পৃথিবীর, সে ধর্মের দোহাই দিয়ে আপনি বসা দিয়ে কথা বলবেন, ওমকে হুমকি দিবেন, ওমকে ধর্ষণ করার কথা বলবেন, তাকে ড্রেস কোড শেখাবেন, আবার সেই একজন কর্মচারী যদি সেই মহিলাকে ইপটিজিং করে তাকে আবার আপনারা ইসলামের বিভিন্ন বক্তব্য দিয়ে তাকে ছাড়িয়ে আনবেন, এগুলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখে না। সুতরাং এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আমরা সবাই নজরে রাখছি যে নির্বাচন যদি না হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী, তাদের এই ব্যবস্থার জন্য, এই যে বলছি আগে ফাঁকফোকর রেখেছে তারা দায়ী, এবং নির্বাচনকে যদি কোনো রকম ম্যানিপুলেট করা হয় সেটার জন্য তারা দায়ী। এবং আমার দৃঢ় বিশ্বাস এই প্রশাসন কাউকে না কাউকে, একটা বিশেষ সংগঠনকে, ওই যে আমি বললাম না
যে তাকে দেখেন তারা এত নির্বাচনী আইন ভাঙছে, আপনিও তো বিশেষ সংগঠন বলে আমি না, আমি ওই যে একবার তো বললাম যে আপনি দেখেন না যে ডাকসুতে নাকি, আমি জানি না এটা, আমাদের সময় ছিল যে পরিবেশ পরিষদ, আমাদের সময় ছিল পরিবেশ পরিষদ, ছাত্র শিবির মেম্বার ছিল না, হয়তো এইবার হয়তো করা হয়েছে, এটা আমি জানি না। কিন্তু ডাকসুতে স্বাধীনতা পক্ষের শক্তি বা স্বাধীনতার চেতনার নমিনেশন ইলেকশন করবে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি এই নিয়মটা মানলো? সেজন্য আমি বলছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাবধানতার সাথে এবং একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে। নিরপেক্ষ নির্বাচন উপহার না দিলে তো আপনার শেখ হাসিনা যেমন নিরপেক্ষ নির্বাচন উপহার দিত না, তার পরিণতি কী হয়েছে। তা আমরা চাইবো না ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জ্ঞান বিজ্ঞানের একটা সূতিকাগার, সুতরাং এই বিশ্ববিদ্যালয় অন্তত আমাদের নেতৃত্ব বিকাশের জায়গাটা হোক। শুধু ওই যে একবার বললো কি যে হলে হলে রাজনীতি করা যাবে না, তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাই মেনে নিচ্ছে। আপনি বলেন যে হলে ছাত্র রাজনীতি কি নিষিদ্ধ কিছু, ছাত্র আন্দোলন কি নিষিদ্ধ কিছু, সেটা হলে হলে করা যাবে না। কারণ কি জানেন, হলে হলে কিছু ছাত্র সংগঠন গুপ্তভাবে থাকে, এরা প্রকাশ করে না। যেমন গত 17 বছরে গুপ্তভাবে কখনো ছাত্রলীগের ভিতরে, কখনো ছাত্র দলের ভিতরে, কখনো বামপন্থীদের ভিতরে, মানে আদর্শ যদি না থাকে, এরপর যখন 5ই আগস্ট হয়ে গেল সবাই রিসার্ফেস হয়ে গেল, প্রকৃত চেহারা ধরা পড়ে গেল। এখন যদি হলে হলে আবার ছাত্র রাজনীতি করেন, তাহলে ছাত্র দল, ছাত্র ইউনিয়ন বা বামপন্থী সবাই আবার হলে চলে যাবে, তখন তাদের এই গুপ্ত রাজনীতি কিন্তু আর প্রাধান্য পাবে না। নিয়ম করলো কি হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না, এটা অযৌক্তিক কথা। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা মেনেও নিল, আমি দেখলাম। পরে যাই হোক, ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে। হল মানে আপনার বিশ্ববিদ্যালয় অধীনে একটা কলেজ, তাই তো? সেই আপনার কলেজ ছাত্র সংসদ নির্বাচন হবে, হল ছাত্র সংসদ হল ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেইখানে মানে রাজনীতি করা যাবে না, কিন্তু আবার নির্বাচন হচ্ছে। অমূলক একটা কথা, একটা অযৌক্তিক কথা। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা মেনে নিচ্ছে, তাহলে আমার মানে বুঝতে দেরি হয় না যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দাবিটা যারা তুলছে, শিবির ছাত্র শিবির এই দাবিটা তুলেছিল, এই দাবিটা আবার মানছে। আপনি সবাইকে, সমস্ত ছাত্র সংগঠনকে আপনি সমানভাবে কাজ করতে রিলেট করি এটাই যে মবের দৌড়াতো, মব করে স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করে ফেলা যায়, মব করে যে কোনো একটা অন্যায্য দাবি, এবং এটা অবশ্য আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আসলে মানে হল কমিটি থাকবে কিনা সেটা যদি একটা নিয়ম মানে নিয়মতান্ত্রিক একটা উপায় আসে, তাহলে হচ্ছে একটা ভারসাম্য থাকে। যেরকম হচ্ছে গণরুম গেস্ট রুম একদমই থাকবে না, এই প্রতিশ্রুতিবদ্ধ যদি কেউ হয়, এবং একই সাথে ধরেন যে হলে যারা একটু ধরেন যে ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন, তাদের একটা আধিপত্য থাকে, তো সেটার ব্যালেন্স কিভাবে হবে, আমরা কিন্তু এগুলো আমাদের ইশতেহারে রেখেছি। এবং আমার মনে হয় যে একটা মানে নেগোসিয়েশনের মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং হচ্ছে ছাত্র সংগঠনগুলো আসে, তাহলে আমার মনে হয় যে হলের রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি আর হওয়ার সুযোগ নেই। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি মানে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আসলে প্রত্যেকটা মানুষের তার নিজের পরিচয়, নিজের মর্যাদায় রাজনীতি করার অধিকার পাওয়া উচিত, এবং কেউ কোনোভাবে ভিকটিম হওয়ার মানে সুযোগ খুঁজুক কিংবা নিজেকে ভিকটিম বলে কান্নাকাটি করুক, এইরকম সুযোগ আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন কিংবা রাষ্ট্র বলেন, এইরকম সুযোগ যেন কাউকে না দেয়। এবং আমার মনে হয় যে যার মানে অন্যায় যে করবে তারও যেরকম যৌক্তিক সমালোচনা আমরা করবো, একই সাথে কারোর সাথে যত মানে অন্যায় না হয় সেটিও আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং একই সাথে যার একটা স্পেসিফিক পরিচয় সে যেন সেই পরিচয়ে রাজনীতিটা করে, সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে, যাতে তারা হচ্ছে নিজেদেরকে মজলুম বলে কোনো হচ্ছে মানে হেকমতের পন্থা অবলম্বন না করতে পারে। জি, আমি আবারও আরেকটি বিষয়, যেহেতু আইজুল বারী হেলাল আপনাকে আপনার সাথে একটু ফ্লোর নিয়েছিলেন, তো যেই ছেলেটি হুমকি দিল আলী হোসেন, তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমাদের একটু ধারণা দিতে পারেন? না, ওইটা আমি পত্রিকায় পড়ি না, আমি ইমির কাছে জিজ্ঞাসা করছি। সে হচ্ছে একটা মানে তার একটা পোস্টে সে হচ্ছে কমেন্ট করেছে সে শিবির সমর্থন করে, কিন্তু আজকে আবার শিবিরের যে ওই প্যানেলের যে ভিপি প্রার্থী সাদিক কায়েম, উনি বলেছেন যে উনি ছাত্র দলের সাথে যুক্ত, এখন তাদের দাবি।
এখন কথা হচ্ছে তারা তো ছাত্রলীগের সাথেও যুক্ত ছিল। সাদিক কায়েম নিজে নৌকা নৌকা বলে হচ্ছে স্লোগান দিয়েছে, ফরহাদ নিজে হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের প্রোস্টেট ছিল। তো এখন কথা হচ্ছে তারাও তো ছাত্রলীগের সাথে যুক্ত, তারা এখন শিবিরের প্যানেলে কি করছে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি চিটাগাঙ্গের একটা ঘটনা আপনার মনে আছে কিনা, একজন নারীকে পেছন দিক দিয়ে হচ্ছে ফ্লাইং কিক দেওয়া হয় এবং তখনও তারা হচ্ছে অস্বীকার করে যে জামাত কিংবা শিবিরের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু যখনই তাকে আবার হচ্ছে জামিন দেওয়া হয় ঠিকই দেখবেন যে গলায় মালা দিয়ে যারা তার আশেপাশে অবস্থান করে তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু আমরা পেয়েছিলাম। এবং এইভাবে নারী নিপীড়কদের ধরেন যে এক তো মুনাফিকির রাজনীতি করছে এবং নারীদের জন্য যে পরিবেশটা দিন দিন করে এরকম কুক্ষিগত করছে, এর জন্য সামাজিক আন্দোলন অবশ্যম্ভাবী। এবং এই সামাজিক আন্দোলন অবশ্যম্ভাবী দেখেই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের সাধারণ পরিচয় চিন্তাই করে নেওয়া হয়েছে, স্বতন্ত্র শিক্ষার্থীদের নামে স্বতন্ত্র আইডেন্টিটির নামে বিভিন্ন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি বা অন্য রাজনীতি করা ছাত্ররা সেই স্বতন্ত্র পরিচয় ব্যবহার করছে। আমার মনে হয় এই বিরাজনীতিকরণে একটা বড় ষড়যন্ত্রের অংশ এবং এটি আসলে তাদের ইনসিকিউরিটির বহিঃপ্রকাশ, কারণ তারা দেশের যে অবস্থা করেছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অবশ্যম্ভাবী এবং আমাদের মানে ধমনীতে যে রক্ত আছে আমরা প্রতিরোধ করে তুলবই, আজকে হোক কাল হোক। এবং আমরা মনে হয় যে তাদের মেকানিজমের মধ্যে আসলে তারা ব্যাপারগুলো আনছে যাতে এই প্রতিরোধটাকে থামানো যায়। জি ধন্যবাদ। আমি আবার আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হলো যে একেবারে নির্বাচনের ভেতরে যে আপনি তো প্রতিরোধ পর্ষদ মনোনীত ভিপি প্রার্থী, তো আপনার সাথে জিএস প্রার্থী আছেন মেঘ মোল্লার, তো উনি তো আবার ছাত্র ইউনিয়নের সাথে জড়িত। তো এবং একটা পরিচয় মোটামুটি চলে এসছে বা প্রচলিত হয়ে গেছে যে আপনিও আসলে ছাত্র ইউনিয়নের প্রার্থী, সেরকম একটা প্রচার হয়ে গেছে, কিন্তু আপনি সেটিতে একটু ডিনাই করেছেন। তারপর আমি ওই সূত্রেই বলতে চাই, ওটি মাথায় নিয়ে যে ছাত্র ইউনিয়নের কিন্তু ডাকসুতে ফলাফলের সাফল্য খুব ঈর্ষণীয় সাফল্য, তো সেই জায়গাটায় আপনারা এইবার কেমন দেখছেন? আসলে এনটিভিতে আমার 19 সালে লাস্ট যেই মানে টক শোটা ছিল সেটাই মাহফুজা খানম আপনার সাথে ছিল, এটা আমার খুব স্মৃতির একটা জায়গা। তো আসলে মানে আমার মনে হয় যে বিশেষ করে হেলাল মানে ভাইদের সময় বা তার আমাদের অগ্রজরা আসলে চিন্তা চেতনার দিক থেকে কিংবা আমি বলবো যে সংগ্রামের দিক দিয়ে স্বাধীনতার দিক দিয়ে তাদের বোঝাপড়া যে পরিশীলিত এবং কি বলবো যে পরিষ্কার একটা ব্যাপার ছিল। আমার মনে হয় আমার মানে বর্তমানে আমরা সমসাময়িক যারা আছে আমাদেরকে নানানভাবে বিভ্রান্ত করা হয়েছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আসলে ধরেন যে আমি আসলে আমার দায়িত্বর জায়গা থেকে আমি এখানে মানে একজন নির্দলীয় প্রার্থী হয়েও আমরা 8 জন নির্দলীয় প্রার্থী আছি প্রতিরোধ পর্ষদে। আমি কিন্তু এখানে মানে ফর এ কজ আমি অংশগ্রহণ করছি, এমন না যে আমি ধরেন যে এইখানে সুবিধা করতে পারবো দেখে কোনো দলের সাথে আমি অ্যালাই করছি, ব্যাপারটা এরকম না। তো মানে ছাত্র ইউনিয়নের যে একটা ভালো মানে ছিল মানে ডাকসুতে, সেটা তো একটা ইতিহাস। তো আমার মনে হয় যে নিজেদের মধ্যে বিভেদ এবং ধরেন যে কিছু কিছু বোঝাপড়া জায়গা আরেকটু ক্লিয়ার করতে পারলে আমার মনে হয় যে মানে এটা বিভেদ আসলে সবার মধ্যেই আছে এবং এই যে মানে আমি বলবো যে সামগ্রিকভাবে বাংলাদেশের যে অস্থিরতা রাজনৈতিক পরিবেশে তার প্রতিফলন আসলে সবখানেই ঘটছে। জি আরেকটা বিষয় জানতে চাই যে আমি কয়েকটা প্যানেলের ইশতেহার দেখলাম, সেই ইশতেহারে এমন কিছু বিষয় এসছে যে বিষয় তুলে আনা হয়েছে বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, যেটি আসলে ছাত্র সংসদের কাজ না। হ্যাঁ, আপনি কি মনে করেন? আমাদের ইশতেহাররা আমরা মানে সেভাবেই দিয়েছি যেটা আমরা 1 বছরের মধ্যে বাস্তবায়ন করব এবং যেটা আসলে ছাত্র সংসদের এখতিয়ারের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। তো আসলে মানে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে মুনাফেকি জিনিসটা খুব বাজেভাবে ঢুকে গেছে এবং দেখা গেছে যে একজন এখন বলছে যে সে কখনোই কোনো রাজনীতি করে নাই স্বতন্ত্র, পরবর্তীতে তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং দেখা যাচ্ছে সে বলছে সে একটা মানে একটা টর্চারের এগেনস্টে একটা গ্রুপে সে ফাউন্ডিং মেম্বার, পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে তার কোনো হচ্ছে নাই। এবং আমি নিজে আমাকে কিন্তু বাম এবং শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে ক্রমাগত, আমি নিজে এই ট্যাগের তোয়াক্কা না করে কিন্তু আমি হচ্ছে যখন মুক্তিযুদ্ধ এবং নারী নিপীড়নের প্রশ্ন যখন আপসীনতার ব্যাপারে এসেছে আমি কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করে আমি এই প্যানেলের সাথে মানে আমি জোটবদ্ধ হয়েছি। কিন্তু এমন হচ্ছে যে কোনো কোনো প্রার্থী দীর্ঘদিন ধরে কিন্তু বাম ঘরানার রাজনীতি করার পরেও এই বাম ট্যাগের ভয়তে তিনি আলাদা প্যানেলে চলে যাচ্ছেন, আলাদাভাবে দল গোছাচ্ছেন। তো সবকিছুই আসলে আমার মনে হয় যে এই যে মানে গা বাঁচিয়ে চলা বা সংকটটাকে অ্যাড্রেস না করে পালিয়ে বেড়ানোর চাইতে আমার মনে হয় সংকটটাকে সমাধানের উদ্যোগ নেওয়াটা জরুরি এবং আমার জায়গা থেকে আমি সেই মানে চেষ্টাটাই করছি যে সংকটটা দৃশ্যমান হয়েছে সেটি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চভাবে প্রতিহত করব। জি ধন্যবাদ। আমি একটু আইজুল বারী হেলাল আপনার কাছে জানতে চাই যে আপনি যেই সংগঠনের একসময় কাণ্ডারি ছিলেন
সেই ছাত্র দলের সম্ভাবনা কতটুকু দেখছেন? ছাত্রদলের সম্ভাবনা সবচেয়ে ভালো। কারণ কি দেখেন, ডাকসু নির্বাচনটা এই যে এখন ইমি একটা ইনফরমেশন দিল, আমি তো হতবাক শুনে, যে শিবিরের ভিপিজিএস ক্যান্ডিডেট নাকি আগে ছাত্রলীগ করতো। না, ছাত্রলীগ করতে বলেই তো তার বিরুদ্ধে রিট হয়েছে। হ্যাঁ, সেটা আমি দেখলাম ফরাদের বিরুদ্ধে, কিন্তু সাদিক কায়েমেরটা আমি জানতাম না। সাদিক কায়েম ফরাদের এটা দেখলাম যে লিড হয়েছে, ও নাকি ছাত্রলীগ করতো, আর ছাত্রলীগের যারা যারা পোস্টার ছিল তারা নাকি ইলেকশন করতে পারে, এরকম একটা কি কারণ ছিল, এটা আমি এই সব অস্পষ্ট ধারণা ছিল। কিন্তু ওরা আগে ছাত্রলীগ করতো, তাহলে জামাত ইসলামী বাংলাদেশের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবির, তারা এটা বুঝলো না? তাইলে পতিত মাফিয়াদের কারা পুনর্বাসন করছে? এটা একটা প্রশ্ন চলে আসে জাতীয় রাজনীতিতে। আমি এই জিনিসটা এই পর্যন্তই বললাম। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা আপনার এখন ধরতে গেলে দুই ভাগ হয়ে যাচ্ছে, যে একটা হলো যে স্বাধীনতার পক্ষ আর স্বাধীনতার বিপক্ষ, তাই না? আপনি কিন্তু 24 বলেন, 90 বলেন, আরও যদি কোনো 2007 সালেও কিন্তু এই ফখরুদ্দিন মনির আন্দোলন হয়েছিল, কোনো আন্দোলনকেই কিন্তু 71-কে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু আমরা একটা নতুন দেশ পেয়েছি। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই নির্বাচনকে লক্ষ্য করে এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তবে স্বাধীনতার পক্ষের শক্তি যারা, তাদের অনেকগুলো ব্যানার, এটা ঠিক, অনেকগুলো ব্যানার, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যা আসলে তারা কোন পক্ষে যাবে। এজন্য আমি মনে করি যে এই বিবেচনায় ছাত্রদল অনেক এগিয়ে আছে। স্বাধীনতার পক্ষের শক্তি সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে সেই বিবেচনায় ছাত্রদল এগিয়ে আছে। আরেকটা কথা আপনি বললেন যে ছাত্র ইউনিয়নের চমৎকার সাফল্য আছে, স্বাধীনতার পরবর্তীতে কিন্তু আর নেই। স্বাধীনতার পরবর্তীতে 73 সালের নির্বাচন, ডাকসু নির্বাচনে, তখন কিন্তু নূহ আলম লেনিন মনে হয় উনি জিতছিল, কিন্তু ওই ভোট কারচুপি হয়ে গেল, জানেন তো। তখন থেকে তারপর থেকে কিন্তু ছাত্র ইউনিয়ন খুব একটা ভালো রেজাল্ট করতে, 89 ডাকসুতে এজিএস পাইছিল ওনারা সংগ্রাম পরিষদ থেকে। তারপর থেকে জাসদ বাসদ, ছাত্রলীগ, ছাত্রদল, এরা অনেকবার বিপিজিএস হয়েছে। ছাত্র ইউনিয়ন হলো পাকিস্তান আমলে অনেকবার হয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসেও তাদের ভালো, নিউকসু, বাকসু, এগুলো ভালো ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভালো ছিল। তো এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা আমি মনে করি যে 6-7টা সংগঠন, যে অনেক ক্যান্ডিডেট, সবচেয়ে বেশি ক্যান্ডিডেট এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা একটা ভালো দিক, যে অনেক ক্যান্ডিডেট, মানুষ তার পছন্দের লোকটাকে ভোট দিয়ে ভিপিজিএস বানাবে। এবং এটা শুধু ছাত্রদের অধিকারের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে তা না, ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন বলতে কিন্তু আপনার একাডেমিক ক্যারিকুলামের বাইরেও যে জগৎটা আছে, সেখানে স্বাধীনতার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, অর্থনীতির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, সরকারের ওই যে আপনি দুর্নীতির প্রশ্ন, সরকারের বিভিন্ন স্টেট মেকানিজম, এইসব বিষয়ে ছাত্ররা আপনার বক্তব্য তৈরি করে। তো সেই হিসাবে আমি মনে করি যে এইবার নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্তত, যে বিশ্ববিদ্যালয় যেহেতু সভ্যতার সন্তান, এই বিশ্ববিদ্যালয়কে একটি আপনার শিক্ষা উপযোগী এবং স্বাধীনতার সপক্ষের, যারা স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাসী, এরকম কোনো শক্তি দলকে ঐক্যবদ্ধভাবে ভোট দিবে। আপনারা যদি ভোট বিশ্লিষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সেই স্বাধীনতার বিপক্ষ শক্তিদেরকে সহায়তা করা হবে। তো আপনি শুধুমাত্র যেই বিভাজনটা করলেন যে দুইভাবে বিভক্ত হয়েছে, এই বিভাগকে আপনি কখনো এড়াতে পারবেন না? না, না, ভ্যানিশিং কালি দিয়েও বুঝতে পারবেন না। আমি আমার প্রশ্ন শুনলেই, 24-এর গণ অভ্যুত্থানে যারা পরাস্ত হয়েছে, যারা দেশের মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, মানে আবু সাইদকে হত্যা করেছে, ওয়াসিমকে হত্যা করেছে, আপনি কি এই ইতিহাস ভ্যানিশিং কালি দিয়েও মুছতে পারবেন? অনেকে বলে যে আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আমি আমার রাজনৈতিক প্রজ্ঞা এবং জ্ঞান থেকে বলছি, আর কখনোই আওয়ামী বয়ান এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। যে স্টিগমা তারা লাগিয়েছে তাদের রাজনীতির উপরে, দলের উপরে, এটা আপনার ডিটারজেন্ট পাউডার দিয়েও আর মুছতে পারবে না। ঠিক একইভাবে স্বাধীনতার বিপক্ষে যারা করেছিল, তারা ভ্যানিশিং কালি দিয়েও তাদের সেই অপরাধ মুছতে পারবে না। অতএব আপনাকে এই বিভাজন কিন্তু প্রকৃতিগতভাবেই হয়েছে, এটা কোনো বিভাজন, যেমন আওয়ামী লীগ বলতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তাই না? যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের নেতা মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন, তারপরে আমাদের ওই
ক্যাম্পে ফেলে দিতেন। কিন্তু এখন তো বাংলাদেশে ওই ব্যবসাটা আর নেই মুক্তিযোদ্ধাকে নিয়ে, কিন্তু বাংলাদেশের ইতিহাসটা মানুষ ভুলে যায়নি। এবং ৭১-এর স্বাধীনতায় যে অপতৎপরতা ছিল, যারা ৭১-এ আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধচারণ করেছিল, এই কালিমা কখনোই মুছতে পারবেন না। ঠিক একইভাবে ২৪-এ যারা আপনারা পরাজিত হয়েছেন তারাও কালিমা মুছতে পারবেন না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমি এই জন্য বললাম যে এইরকম একটা পরিস্থিতিতে জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য সংগঠনও এগিয়ে আছে। তো অন্যান্য সংগঠন এবং জাতীয়তাবাদী ছাত্রদল সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে অবশ্যই স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় এই ডাকসুতে হবে। আমি ওই জায়গাটাই বলতে চাচ্ছি যে আপনি এটি বলছেন, সেটিতে নিশ্চয়ই আপনি আশা করছেন যে শিক্ষার্থীরা একটা ভালো সিদ্ধান্ত নিবে। কিন্তু আমি যেই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে ছাত্রদল নিশ্চয়ই একটি ম্যানিফেস্টো দিয়েছে, সেই ম্যানিফেস্টোটা কি তাদেরকে জয়ী করে আনার জন্য যথেষ্ট, সেটি বলছিলাম আমি। ছাত্রদলের ম্যানিফেস্টো আমি পুরো পড়ে দেখিনি, বুঝছেন, তবে নিশ্চয়ই আমি ম্যানিফেস্টোটা পুরো পড়ে দেখিনি, তবে নিশ্চয়ই আপনার শিক্ষার্থী বান্ধব এবং দেশ বান্ধব ম্যানিফেস্টো দিয়েছে। তবে এটা ঠিক, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণরুম, গেস্ট রুম, টর্চার, গণরুম তো সবসময় ছিল। গণরুম মানে আপনার হলে সিট না পেলে তখন ওই আমরা আমাদের যে খেলার রুম থাকে, আমাদের টিভি রুম থাকে, আমরা এগুলো পেপার পড়ার রুম থাকে। আমি যখন ফজলুল যাই তখন কিরে এই রুমগুলো কি, সিট অ্যালোকেট করার মতো জায়গা নেই, অ্যাকোমোডেশন, এটা সবাই থাকে, এটা গণরুম আমরা বলতাম, আমরা গণরুমই বলতাম। কিন্তু এই গত ১৭ বছরে এই গণরুমগুলো নাকি টর্চার সেন্টার হয়েছে, মানে ওখানে ছাত্রলীগই আর কি লোকজন ছাত্রদেরকে প্রোভাইড করতো এবং তাদের কথা মতো চলতে হতো। আর গেস্ট রুম মানে তো আমরা জানতাম যে আমাদের গেস্টরা আসলে গেস্ট অ্যাটেন্ড করা হয়। আর মাঝে মাঝে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো গেস্ট রুমে অনেক 10টার পরে আবার মিটিংও করতো, আমার 10টার পরে মিটিংও করতো। কিন্তু গেস্ট রুমে একটা ছাত্র সংগঠন গেস্ট রুমটা অকুপাইড করে ওই বিভিন্ন হল থেকে ডেকে ডেকে এনে টর্চার করবে, এটা আমি গত ১৭ বছর শুনেছি। আমি গত ১৭ বছরের পেছনে এটা আমি যখন ছাত্র ছিলাম তখনও দেখিনি, যখন ছাত্র নেতা ছিলাম তখনও দেখিনি। নিশ্চয়ই এখন এই গণরুম, গেস্ট রুমের বিষয়ে কোনো ছাত্র সংগঠনই এইটাকে আপনার অ্যালাউ করবে না। আর জাতীয়তাবাদী ছাত্রদলের এরকম কোনো রেকর্ডও নেই যে গণরুম, গেস্ট রুম করে টর্চার করতে হবে। কারণ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার শুধু আপনার ক্যাম্পাস পরিস্থিতি না, আপনার দেশের বিষয়েও কিন্তু তাদেরকে সচেতন থাকতে হয়। কারণ তারা একটি সংগঠনের ঐতিহ্য, আদর্শকে বিশ্বাস করে রাজনীতি করে, তাদের জবাবদিহিতার জায়গাটা বেশি। কিন্তু আচ্ছা, একটু প্রথমে যোগ করি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি এবং ৯০-এর যে পরাজিত শক্তি, তাদেরকে দেশের মানে রাজনৈতিক দলগুলো সবসময় নিজেদের সুবিধা মতো ব্যবহার করে। এক সালে জামাতের সাথে জোট করেছিল বিএনপি এবং মানে জাতীয় পার্টিকেও কিন্তু তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, তাদেরকে বিভিন্ন সময় নিজেদের সুবিধা মতো ইউজ করা হয়েছে, গৃহপালিত বিরোধী দল হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং এই যে বারবার করে যে জনগণের মানে একটা আন্দোলন কিংবা জনগণের এই যে মানে কি বলবো যে ভোগান্তিগুলোকে ছিনতাই করে নাও, আপনি এখনো হচ্ছে জুলাইয়ের সব শহীদ এখনো হয় নাই, এখন আইডেন্টিফাইড হয় না। আমাদের প্রোগ্রামে এসে শহীদের মা কান্নাকাটি করে যায় যে অ্যাটলিস্ট লাস্টটা দেখো, আমি কোন কবর জিয়ারত করবো। ভাই এসে ভাইয়ের জন্মদিনে বলতেছে যে আমার ভাইয়ের জন্মদিন আজকে, আমি কোন কবরটা জিয়ারত করব। তো এটা হচ্ছে বাস্তবতা। এই ৯০-তেও হচ্ছে এই কাজ হয়েছে, ৭১-এ হচ্ছে এই জনগণের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ ছিনতাই করেছে, ৯০-তে সেটা হচ্ছে একটা কালেকটিভ ফোর্স করেছিল। এবং তখন কিন্তু সংবিধান সংস্কার বলেন কিংবা বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু কিন্তু চাইলে পরিবর্তন করা যেত, আমাদের অগ্রসরা সেটি করেননি। সেই বার্ডেনটা তারা আমাদের ঘাড়ে দিয়ে গেছেন এবং যাদের ঘাড়ে এই বার্ডেনটা ছিল, যারা আমাদের নেতৃস্থানীয় জায়গায় ছিল, তারাও ২৪-এ কিচ্ছু করতে পারে নাই। এবং কোনো কোনো জায়গায় আমি বলবো যে তারা হচ্ছে বিগত সরকারের চেয়েও ব্যর্থতা পরিচয় দিচ্ছে। আপনি নারীদের অবস্থা দেখেন, নারীদের নিরাপত্তার কথা দেখেন, মানে রুমিন ফারহানাকে যেভাবে হচ্ছে কি বলবো যে ব্যাকল্যাশ খেতে হয়েছিল, যে সে বাসা থেকে বের হতে ভয় পায়, আগে এটি ছিল না, কথাটা কি মিথ্যা নাকি? এখন তো আসলে মানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, ১ বছর লাগে একটা আইন শৃঙ্খলা ঠিক করতে। তো এই যে মানে কি বলবো যে এই যে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বা তাদের সাথে বারবার যে প্রতারণা করা, আমি বলবো যে কাঠামোগত সব রাজনৈতিক দলকে দায় নিতে হবে। আমি শেষ করছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমানে যে ৪০,০০০ শিক্ষার্থী, একদিনও তো এরকম ছিল না। দিনে দিনে এইভাবে যে মানে আমাদের অ্যাকোমোডেশনের চেয়ে বেশি কয়েক গুণ বেশি যে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হয়েছে, এটিও হচ্ছে দেশের যখন যে দল ক্ষমতায় এসেছে তারা নিজের পেশি শক্তি এবং তারা হচ্ছে কি বলবো যে
পেশি শক্তি বাড়ানোর জন্য আসলে এই কাজগুলো করেছে। এবং বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র, তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুরভ, আপনিও যেহেতু আমাদের ক্যাম্পাসে সিনিয়র, তার ছাত্র সুরভ কোনো মর্যাদা আপনি দেখেছেন কিনা? তাদেরকে তো একরকম দাসের মতো করে ব্যবহার করা হয় মানে প্রোগ্রাম করানোর জন্য। এটি আসলে কি বলবো যে এই দায় কোনো রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় ক্ষমতা এসেছিল তারা এড়াতে পারে না। আচ্ছা, আমি একটা কথা বলি, 1 মিনিট একটা কথা বলি। আমি যেটা বলতে ভুলে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় আপনার যে মিছিল হয় না ছাত্র সংগঠনগুলো, এরা কিন্তু ফ্লোরে ফ্লোরে মিছিল করতো, জানেন? ক্লাস হচ্ছে, ক্লাসের বাইরে মিছিল করতো, ক্লাসও ডিস্টারবেন্স হতো। এই কলা ভবনের প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে, আমি নিজেও মিছিল করেছি এই কলা ভবনের প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে। এই 90-এর ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্র দল জয়লাভের পর তারা প্রথম এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যে মিছিল ক্যাম্পাসে হবে, ফ্লোরে ফ্লোরে আর মিছিল না। আর ক্লাস চলাকালীন সময় আমাদের এই ডাকসু এই অপরাজয় বাংলার পাদদেশে মাইক দিয়ে বক্তৃতা হতো, মাইক দিয়ে বক্তৃতা হতো। এটা কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে। এখন কিন্তু আপনার অপরাজয় বাংলাদেশের পাদদেশে আপনি মাইক দিয়ে বক্তৃতা দিতে পারেন না। অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্র দল ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য কাজ করেছে অতীতে, এটা উদাহরণ একটা। জি, আমি সর্বশেষ একটি বিষয়, আমার হাতে সময় কম, একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো যে আপনাদের দুইজনের কথাই আমার যেটি মনে হলো যে ডাকসু নির্বাচনের যে ব্যবস্থাপনা সেইখানে কিছু গলদ রয়ে গেছে। তো সেই জায়গাটায় আজকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সংবাদ সম্মেলন করে বলেছেন বাধা বিপত্তি আসছে ও আসবে, তবে পরিস্থিতি ভালো। এখন আমি একটি বিষয় যে গত পরশুদিন যেই এই সমাজবিজ্ঞান বিভাগের আলী হোসেন যেই হুমকিটা দিল ফাহমিদাকে, সেই হুমকির পরেও উপাচার্যের এই দাবি কতটুকু মূলক? না, এটা তো সবাই হাস্যকর হয়ে যাচ্ছে। আপনার সামনে একজনকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে, আপনার সামনে। তো আমি সেদিনকে টেলিভিশনে দেখছি যে ওই ছাত্রদলকে অমুক করি, ওই গালি তো ওনার সামনে দিচ্ছে, কোনো ব্যবস্থা নেয়নি। আবার উনি বলছে যে সব কিছু ঠিক হয়ে যাবে। তো কি ঠিক হয়ে যাবে? কি ঠিক হয়ে যাবে? যারা এই অফেন্সটা করছে এটা চিহ্নিত, ভিসি স্যার জানছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাহলে উনি যে আশ্বাস দেয় যে সমস্যা আসবে, চ্যালেঞ্জ আসবে, মোকাবেলা করতে হবে। না, পরিস্থিতি ভালো দাবি করেছেন। পরিস্থিতি ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিভাবে ভালো হয়, যেখানে একটা মেয়েকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে এবং গণধর্ষণ করার হুমকি দিচ্ছে, যেখানে আপনার বিভিন্ন ছাত্রদেরকে বলা হচ্ছে যে ওই যে অমুক সংগঠনকে ভোট দিতে হবে, তা না হলে ক্যাম্পাসে এই কি গণরুম, গেস্ট রুম চালু করা হবে, এরকম অনেক। তো আমার কাছে সব তথ্য নেই। তো ভিসি ছাত্র সব জানছে, তারপরেও উনি কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ডাকসু নির্বাচন যদি আজকে আপনার আল্লাহ না করে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় যদি বলেন ভিসিতে কি দায় নেবে? দেশের কত বড়টা ক্ষতি হবে এটা কি বোঝেন? যে আমাদের দেশের 24শে গণ অভ্যুত্থানের উপরে আমরা একটা সাকসেসফুল ছোট নির্বাচন করতে পারলাম না। এই জিনিসটা দেখায় জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করা হবে। এর ফলে বাংলাদেশের মানে আমাদের 24শে গণ অভ্যুত্থানের ফলে যে আমরা নতুন বাংলাদেশ দেখব, সেই বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। সুতরাং ভিসি স্যার এখানে খুব স্টার্ন অ্যাকশন নিতে হবে, কারণ আপনার এই ফেইলার কিন্তু আপনার ব্যক্তিগত ফেইলার না, দেশের একটা ফেইলার হবে। পরাজিত শক্তি, পরাজিত মাফিয়া এবং যারা আমাদের দেশ বিরোধী শক্তিগুলো এখনও আমাদের দেশে রয়েছে, তারা বলবে যে একটা ক্যাম্পাসের নির্বাচন, একটা ইনস্টিটিউশনের নির্বাচন ঠিকমতো করতে পারে না, সেখানে আপনার হানাহানি মারামারি হয়, তাহলে জাতীয় নির্বাচন তো দেওয়াই যাবে না, তাই তো বাংলাদেশের রক্তের ভাঙা হয়ে যাবে। তার মানে একটা সেই আপনার পরাজিত মাফিয়ার বয়ানে একটা পুতুল সরকারের। তাহলে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝতে হবে বিষয়টা, যে আপনাদের ফেইলার কিন্তু বাংলাদেশের ফেইলার। জি, ধন্যবাদ। মাঝখানে আমি একটি তথ্য জানাতে চাই যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিস্থিতি নিয়ে আজকে শিক্ষকদের একটি সংগঠন, শিক্ষক নেটওয়ার্ক, তারা সংবাদ সম্মেলন করে কিছু তাদের উদ্বেগ তুলে ধরেছেন। মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনটি হয়েছে। তো আমি ইমির কাছেও সর্বশেষ খুব সংক্ষেপে জানতে চাই যে উপাচার্যের এই দাবিটি কতটুকু আপনি মানেন কি মানেন না, যে পরিস্থিতি ভালো? পরিস্থিতি কোনোভাবে ভালো না। আমি দৃঢ়ভাবে বলছি, আগেও বলেছি যে 19 সালের চেয়ে এইবারে ডাকসু নির্বাচনের যে পরিস্থিতি বলেন সেটা আরো খারাপ। এবং শিক্ষক নেটওয়ার্কের উদ্বেগের যে ঘটনা আপনারা খেয়াল করে দেখবেন যে জুলাই আন্দোলনে শিক্ষক নেটওয়ার্কের যে ভূমিকা এবং পরবর্তীতে দেশের আইন শৃঙ্খলা নিয়ে, বা আসলে আমাদের অভিভাবক হিসেবে আমরা তাদেরকেই স্বীকার করি।
বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনকে স্বীকার করেন না কেন করবে? একটা লাশ পড়ে গিয়েছে, সাম্য হত্যার কোনো অগ্রগতি আছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন খোঁজ নিয়েছে একবারও? তারা কি একবারও তোফাজ্জল হত্যার কোনো অগ্রগতি কিনা তারা খোঁজ নিয়েছে? তো তাদের এটা তো তাদের দায়িত্ব ছিল। এবং আসলে আমি জানি না বাংলাদেশের চেয়ারের সমস্যা কিনা, ওই চেয়ারগুলোতে যারাই বসে তারাই কেন জানি খুব মানে কি বলবো মুখ এবং বধির হয়ে যান, তাদের কোনো দায়িত্ব জ্ঞান মানে লোপ পেয়ে যায় একদম। জি, তা আমরা আশা করি যে নির্বাচনটি সুষ্ঠু হবে, যেহেতু ইমি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সারা বাংলাদেশের মানুষ, আপনি আজিজুল বারী হেলাল বলছিলেন যে এটি আসলে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় ডাকসুকে। তো সব কিছু মিলিয়ে পুরো জাতি প্রত্যাশা করে যে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং ভোটারদের বা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই ডাকসু পুরো প্যানেল দায়িত্ব নেবে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবে। আজকে আমরা এখানে শেষ করতে চাই, আমাদের হাতে সময় একদম শেষ হয়ে গেছে। দর্শক, এই ছিল আমাদের আজকে এই সময়ের আয়োজন। বর্ষাকাল চলে গেলেও বৃষ্টি হচ্ছে ক্রমাগত, যে কারণে মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 3 জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 473 জন। চলতি বছর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা অনেক আগেই সেঞ্চুরি পার হয়ে গেছে। চিকিৎসকদের আশঙ্কা সামনের দিনগুলোতে এই প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।